আচ্ছা, কল্পনা করুন তো, এমন এক বাংলার কথা যেখানে বিদ্যুৎ নেই, পাকা রাস্তা নেই, আধুনিকতার কোনো ছোঁয়া নেই। আছে শুধু সবুজ মাঠ, কাঁচা পথ, নদীর কলধ্বনি আর স্বপ্নে ভরা কিছু মানুষ এবং তাদের জীবন। সেই জীবনে একদিন অমর হয়ে ওঠে একটি বইয়ের পাতায়। বইটির নাম পথের পাঁচালী। প্রায় 100 বছর আগে লেখা এই উপন্যাস শুধু একটি পরিবারের গল্প নয়, এটি বাংলার গ্রামীণ সমাজ, দরিদ্র, প্রকৃতির সৌন্দর্য, মানুষের সংগ্রাম এবং ছোট ছোট সুখ দুঃখের এক অসাধারণ দলিল। আজকের ভিডিওতে আমরা জানব কে ছিলেন এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কীভাবেই বা জন্ম নিল পথের পাঁচালী। এই উপন্যাসে আমরা কি দেখি, কেনই বা সত্যজিৎ রায় এটিকে চলচ্চিত্রে রূপ দিয়েছিলেন, আর কেন এত বছর পরও এই গল্প আমাদের সবার হৃদয় ছুঁয়ে যায়। 1894 সালের 12 সেপ্টেম্বর অবিভক্ত বাংলার 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামের কাছে জন্ম নেয় একজন শিশু। তার নাম রাখা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ তার নাম বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন সংস্কৃত ভাষার পণ্ডিত এবং গল্প বলায় তিনি ছিলেন অসাধারণ দক্ষতার অধিকারী। কিন্তু অর্থনৈতিকভাবে তাদের পরিবার ছিল খুবই সাধারণ। ছোটবেলায় বিভূতিভূষণ দারিদ্র্যকে খুব কাছ থেকে দেখেছেন। হয়তো এই কারণেই তার লেখায় দরিদ্র মানুষের জীবন এত বাস্তব এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রকৃতিই ছিল তার প্রথম শিক্ষক। গ্রামের মাঠ, নদী, বন, পাখির ডাক, ঋতুর পরিবর্তন, এই সবই তার কাল্পনিক শক্তিকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। পরবর্তীতে এই অভিজ্ঞতাগুলো তার লেখায় জীবন্ত হয়ে ফুটে উঠেছে। চরম দারিদ্রতার মধ্যেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি স্থানীয় বিদ্যালয়ের পড়াশোনা শেষে কলকাতার রিপন কলেজে, অর্থাৎ বর্তমানে যেটি সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত, সেখানে অধ্যয়ন করেন। ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি নিয়ে তিনি সেখানটায় পড়াশোনা করেন। অর্থের অভাব তার পথ থামাতে পারেনি। পড়াশোনার পাশাপাশি তিনি ব্যক্তিগত শিক্ষকতা করতেন। এই সংগ্রামী জীবন তাকে মানুষের বাস্তব সমস্যার কাছে আরও নিয়ে গেছে। বর্তমান সময়ে আমরা দেখি শিক্ষার্থীদেরকে বাবা মারা অনেক বেশি বিলাসিতায় বড় করেন, তাদেরকে অনেক বেশি, যতটা না তাদের প্রয়োজন তার থেকে অনেক বেশি আগেই দিয়ে দেন। আমার মনে হয় সেই কারণে শিক্ষার্থীরা অর্থের অভাবটা কখনো বোধ করতে পারেন না। কিন্তু বাবা মা যে অকপটে দিয়ে দিচ্ছেন, তাদের অনেক স্বপ্ন, তাদের অনেক চাওয়া আশা সব কিছু বিনষ্ট করে সন্তানদেরকে দিচ্ছেন। সেই সন্তান আসলে কতটা মানবিক হচ্ছে, এটা একটা প্রশ্ন। যাই হোক, এবারে আমরা জানব বিভূতিভূষণের সাহিত্যিক হওয়ার পথটা কেমন ছিল। পড়াশোনা শেষে তিনি বিভিন্ন পেশায় কাজ করেছেন, যেমন শিক্ষকতা, জমিদারির এস্টেটে চাকরি করেছেন, গ্রামাঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এসব কাজের সূত্রে তিনি বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরে বেরিয়েছেন এবং সাধারণ মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। তার এই অভিজ্ঞতাই পরে তার লেখার মূল শক্তি হয়ে উঠেছিল। তিনি শহরের কৃত্রিম জগতের পরিবর্তে গ্রামের মানুষ, প্রকৃতি, দুঃখ, হাসি, ভালোবাসা এবং স্বপ্নকে সাহিত্যের কেন্দ্রে নিয়ে আসেন। তার ভাষা ছিল সহজ কিন্তু গভীর। তিনি কখনো অযথা নাটকীয়তা তৈরি করেননি, বরং বাস্তব জীবনকে এমনভাবে তুলে ধরেছেন যাতে পাঠক নিজেকে গল্পেরই একজন মানুষ বলে মনে করেন। চলুন
এবারে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা জানি, কেন বিভূতিভূষণ আজও প্রাসঙ্গিক, বা কেন তাকে এত জনপ্রিয়তা এখনও ধরে রেখেছে। আজকের বাংলাদেশে অনেক কিছু বদলে গেছে। বিদ্যুৎ এসেছে, ইন্টারনেট এসেছে, পাকা রাস্তা হয়েছে, কিন্তু গ্রামের মানুষের স্বপ্ন, পারিবারিক সম্পর্ক, প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ, এসবের অনেকটাই এখনও আমাদের চেনা। এই কারণেই বিভূতিভূষণের লেখা শুধুমাত্র ইতিহাস নয়, এটি আমাদের শিকড়ের গল্প। তার উপন্যাস পড়লে আমরা শুধু একটি পরিবারের জীবন দেখি না, আমরা দেখি একটি সময়কে, আমরা দেখি একটি সমাজকে, একটি সংস্কৃতিকে। কিন্তু প্রশ্ন হলো, কী এমন ঘটেছিল যা বিভূতিভূষণকে পথের পাঁচালী লেখার অনুপ্রেরণা দিয়েছিল? এই উপন্যাসটি সম্পূর্ণই কি কল্পনা, নাকি বাস্তব জীবনের আসল প্রতিফলন? আর কেন এই বই প্রকাশের পর বাংলা সাহিত্য চিরতরে বদলে যায়? এই সব প্রশ্নের উত্তর জানাবো পরবর্তী পর্বে। জানতে হলে আপনাকে জুড়ে থাকতে হবে, চোখ রাখতে হবে বইলতা কথা চ্যানেলে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।